এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক, সিদ্ধান্ত বিসিবির, নারী ক্রিকেটারদের বেতন বাড়ল ৩৫%। ক্রিকেট অপারেশনসের ওপর হচ্ছে না কোনো ছায়া কমিটি, গুজব বলে উড়িয়ে দিলেন পাইলট। দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের সাবেক ক্রিকেটারদের নজরদারিতে থাকবে জাতীয় দল। ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অগোছালো জাতীয় ফুটবল দল। লাখ টাকার ক্যাম্পেইনে এই হেড কোচ এখনো যোগ দেননি বসুন্ধরার ফুটবলাররা। আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানের ফয়সালাবাদে। ১৭ বছর পর ইকবাল স্টেডিয়ামে সাউথ আফ্রিকাকে আতিথ্য দেবে পাকিস্তান। ক্যারিয়ারের নতুন ধাপে জয় চান আফ্রিদি। এবং চ্যাম্পিয়ন্স লিগে কাল মাঠে নামছে আর্সেনাল। টানা ১৩ ম্যাচ জয়ের লক্ষ্যে গানারদের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ। ইনজুরি তালিকা লম্বা হলেও ফর্ম আশা দেখাচ্ছে আর্তেতাকে। দেখছিলেন শিরোনাম। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলই হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির ৭ ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য, যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। বেতন ভাতা বাড়ানো হলো ৩৫%। ৪ ক্যাটাগরিতে ১৫ খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু, সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেশনসের উপর কোনো ছায়া কমিটি নেই, আর এমনটা হবেও না। তবে ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করারই বিসিবি সভাপতির লক্ষ্য। বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটারদেরও এই সেক্টরে নজরদারি থাকবে বলে জানিয়েছেন খালিদ মাসুদ পাইলট। এদিকে আরেক পরিচালক আসিফ আকবরের কাছে সাকিবের পরিচয় কেবল একজন ক্রিকেটার হিসেবে। যদিও সাকিবের নামের প্ল্যাকার্ড নিয়ে সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দিতে নারাজ তিনি।
গুঞ্জনটা অনেক দিনেরই। ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর সে গুঞ্জন যেন আরও বেড়ে যায়। দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি নিয়েও হয় আলোচনা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এ সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গেছেন ক্রিকঅপস চেয়ারম্যান। এবার তার পথেই হাঁটলেন বাকি পরিচালকরাও। প্রায় 7 ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি কর্তারা। শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা। পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে। কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। ক্রিকেট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে যে আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার প্ল্যাকার্ড ও মাঠে ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর। বোর্ড সভা শেষে তার কাছেই জানতে চাওয়া হয় সাকিব ভক্তরা কি পারবেন মাঠে মিস্টার 75-কে স্মরণ করতে। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই সব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। বিসিবির ফান্ডে আছে 900 কোটি টাকা। এ কথা সম্ভবত বাংলাদেশের বাচ্চাও জানে। তবে এতদিনে সে অর্থ ফুলে ফেপে বেড়েছে আরো কয়েকশো কোটি। তবে অঙ্কটা কত এতদিনে ঠিকঠাক জানানো হয়নি কাউকেই। এবারের বোর্ড সভায় সিদ্ধান্ত অডিট রিপোর্টে জানানো হবে সব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর জানাবো। ভারতের মতো গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে ম্যাচের আগে গোলমেলে অবস্থা জাতীয় দলের। লাখ টাকা খরচ করে বাফুফে ক্যাম্প চালালেও অনুপস্থিত হেড কোচ হাভিয়ার কাবরেরা। এমনকি দল ঘোষণা ছাড়াই অনুশীলন করছেন 14 ফুটবলার। মঙ্গলবার কাবরেরার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেবেন না বসুন্ধরা কিংসের ফুটবলাররা। তারপরও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রত্যাশা ভারতের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। এমন কাণ্ড বাংলাদেশ বলেই হয়তো সম্ভব। ফুটবলারদের নিয়ে চলছে ক্যাম্প, কিন্তু সেখানে নেই হেড কোচ। দেশের বাইরে বসে অনলাইনেই তিনি দেন নির্দেশনা, ঢাকায় তা বাস্তবায়ন করেন সহকারীরা। তার চেয়েও অদ্ভুতরে বিষয় হচ্ছে 5 দিন ধরে ক্যাম্পে আছেন ফুটবলাররা, কিন্তু এখনো ঘোষণা করা হয়নি প্রাথমিক স্কোয়াড, যার একটাই মানে হতে পারে নতুন করে আর কাউকে আপাতত বাজিয়ে দেখতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ভরসা রাখছে পুরনোদের উপরই। কারা কারা ন্যাশনাল টিমে মোটামুটি খেলার মতো প্লেয়ার আমরা তো খেলার মধ্যেই আছি আসলে। তো সুতরাং এটা অ্যাকচুয়ালি কোচের সাথে ওইভাবে কথা বলে, কোচ হয়তো ওইভাবে বলছে তার চয়েসে নতুন কিছু থাকতে পারে। কোচিং স্টাফ প্লাস টিম ম্যানেজমেন্ট যারা আছে সবসময় কোচের সাথে যোগাযোগ ছিল। বাফুফের সূচিতে না থাকলেও হাভিয়ার কাবরেরা এবার স্পেন গেছেন ঐচ্ছিক ছুটি নিয়ে। ফুটবল ফেডারেশন সূত্র নিশ্চিত করেছে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন মঙ্গলবার। তবে কোচ এসে যোগ দিলেও এখনই পুরো দল একসঙ্গে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফেরা বসুন্ধরা কিংস ছুটিতে পাঠিয়েছে তাদের ফুটবলারদের। তাদের ফেরার কথা রয়েছে 7 নভেম্বর। এরপরই পুরো স্কোয়াড নিয়ে শুরু হবে অনুশীলন। কোচ আগামীকাল আসতেছে, সব প্ল্যানিং তো কোচই করে। তো উনি আমাদের যে 14 জন নিয়ে প্র্যাকটিস হচ্ছে, আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে। তবে সব প্লেয়ার যখন পাবো, ফুল টিমটা যখন পাবো তখন আসবো। যেমন আমরা বসুন্ধরা প্লেয়ারদেরকেও চিঠি দিয়েছি 4 তারিখে জয়েন করার জন্য। ওদের সাথে ওরাও হয়তো জয়েন করবে, ওরাও একটা পাল্টা চিঠি দিয়েছে যে জয়েন করবে হয়তো 6-7 তারিখ। তো আমরা চেষ্টা করতেছি ওদের সাথে কথা বলে যেন তাড়াতাড়ি যোগ দেয়। হামজা চৌধুরীকে এবার কিছুটা আগেই পাবে বাংলাদেশ, তবে সমিত সোমকে পাওয়া যাবে শেষের দিকে। 10 নভেম্বর ওটাওয়ার বিপক্ষে কাভালরি এফসির হয়ে ফাইনাল খেলেই দেশের বিমান ধরবেন তিনি। সমিতের একটা খেলা আছে, হ্যাঁ, এই খেলায় হয়তো টিম যদি ফাইনালে যায় তাহলে একরকম পরিকল্পনা, আর যদি টিম ফাইনালে না যায় তাহলে আরেক রকম পরিকল্পনা। এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না। টিম
সম্পূর্ণ সিলেক্ট করে কোচ। এইখানে কারা থাকবে কারা না থাকবে এই ব্যাপারটা কোচই ভালো বলতে পারবে। টিম সিলেকশনের ব্যাপারে আমরা ম্যানেজমেন্ট থেকে কিছু বলি না এটা। এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য একটু সময় নিয়ে বাংলাদেশে আসছে ভারত। 15 নভেম্বর ঢাকায় পা রাখার কথা ব্লু টাইগারদের, আর ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসবে 11 নভেম্বর। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ঢাকা 16 সংসদীয় আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বর্তমানে তিনি বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদে দায়িত্বরত আছেন। বিগত স্বৈরাচারী আমলে নানা সময় জেল জুলুমের শিকার হন আমিনুল হক। আমিনুল হক বাংলাদেশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি। জাতীয় দলের সাবেক অধিনায়ক, গোলরক্ষক। ভালোবেসে সমর্থকরা যাকে ডাকত গ্রেট ওয়াল অব বাংলাদেশ নামে। গোলপোস্টের নিচে তার অপ্রতিরোধ্য প্রতিরোধ বহু ম্যাচে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে লাল সবুজকে। জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন আবাহনী, মোহামেডান সহ দেশের শীর্ষ ক্লাবগুলোতে, যা তাকে এনে দেয় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। খেলোয়াড়ি জীবনের শেষে এই মানুষটা স্বপ্ন দেখেন আরো বড় কিছুর। তাই তো বড় করে নেন নিজের গণ্ডির মাঠটাকে। খেলার মাঠ থেকে নামেন রাজনীতির মাঠে। 2014 সালে যোগ দেন বিএনপিতে। এরপর দ্রুতই নিজের তারকা খ্যাতি এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে জায়গা করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতিতে। কিন্তু বড্ড খারাপ সময়ে রাজনীতির মাঠে নামেন আমিনুল হক। প্রতি পদে পদে তৎকালীন সরকারের রোষানলে পড়তে হয় তাকে। একজন জাতীয় তারকা হয়েও তার হাতে পড়ে হাত করা। দিনের পর দিন বন্দী থাকেন জেলের অন্ধকার কুঠুরে। নিজের মামলা নিয়ে লড়ে যান আদালতের বারান্দায়। কিন্তু এত নির্যাতনেও নিজের আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হননি আমিনুল হক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল হক বিএনপির ঢাকা মহানগরীর রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকও তিনি। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো বড় পুরস্কার পেলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। ফুটবলের মাঠ থেকে নিয়ে আসা নেতৃত্ব গুণ এবার তাকে দেখাতে হবে জাতীয় সংসদে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আছে তার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রূপনগর পল্লবী নিয়ে গঠিত ঢাকা 16 সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল হক। গ্লোভস হাতে দিনের পর দিন লাল সবুজের মর্যাদা রক্ষার কাজটা এবার তাকে করতে হবে খালি হাতে রাজনীতির ময়দানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সন্ত্রাসী হামলায় বন্ধ হওয়ার পর এবার এই মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান ও সাউথ আফ্রিকা। ঐতিহাসিক মাঠে ওয়ানডে অধিনায়কত্বর নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন শাহিন আফ্রিদি। 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুদল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। ইমরান খান, ওয়াসিম আকরাম কিংবা সাইদ আনোয়ার, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কত রথী মহারথীদের কীর্তি জড়িয়ে আছে ফয়সালাবাদের এই ইকবাল স্টেডিয়ামে। তবে সেই মাঠই বন্ধ ছিল প্রায় 2 যুগ ধরে। অবশেষে প্রাণ ফিরতে যাচ্ছে এই স্টেডিয়ামের। শাহিন আফ্রিদির ক্যারিয়ারের নতুন অধ্যায়টাও শুরু হচ্ছে এই মাঠ থেকে। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সেই হামলার প্রভাব পড়ে এ মাঠেও, যার কারণে এখানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ম্যাচ। 17 বছর পর এবার এখানে ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি পাকিস্তান, সাউথ আফ্রিকা। খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ঐতিহাসিক এ মাঠে এদিন দুদলের অধিনায়ককে নিয়ে হয় সিরিজের ট্রফি উন্মোচন। এটা শুধু পিসিবির জন্যই নয়, এখানের এই সিরিজ স্মরণীয় হয়ে থাকবে পেসার শাহিন আফ্রিদির কাছেও। এই মাঠ থেকে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে বাঁহাতি পেসারের। অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। আমি গর্বিত। অধিনায়কের অনেক দায়িত্ব থাকবে, আশা করছি সেটা ভালোভাবে পালন করতে পারবো। আর 17 বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ, তাও সাউথ আফ্রিকার মতো এত ভালো একটা দলের সঙ্গে। টি-20-র মতো এই সিরিজে আমাদের দারুণ কিছু করতে হবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে আছে সাউথ আফ্রিকা। টেস্টে 1-1 ড্র হলেও নাটকীয়ভাবে টি-20 সিরিজ জিতে নিয়েছে মেন ইন গ্রিন। প্রথম ম্যাচ হেরেও 2-1 সিরিজ জিতেছে পাকিস্তান। এবার লড়াই ওয়ানডে সিরিজের ট্রফির। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর প্রোটিয়ারা ইকবাল স্টেডিয়াম নিয়ে কৌতূহলী অধিনায়কও। হ্যাঁ, এই মাঠের সম্পর্কে অনেক শুনেছি এবং এই মাঠের পরিসংখ্যান দেখেছি। এখানে পাকিস্তান অনেক শক্ত প্রতিপক্ষ।
লক্ষ্য। কন্ডিশনও বেশ চ্যালেঞ্জিং, তবে আমরা এই সিরিজে ঘুরে দাঁড়াতে চাই। দলের সবাই এটা বিশ্বাস করে যে আমরা পারবই। ইকবাল স্টেডিয়ামে মোট 16টি ওয়ানডে খেলেছে পাকিস্তান, যেখানে 9 জয় পেয়েছে মেন ইন গ্রিন। এ মাঠে 1996 ও 2003 সালে জয় পেয়েছিল সাউথ আফ্রিকাও। তবে এ দু দলের মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ওয়ানডেতে মোট 87 ম্যাচের মধ্যে 52 জয় সাউথ আফ্রিকার দখলে। তামিম হোসেন, সময় সংবাদ। অ্যাশেজের প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে শেষ দুটি টি-20 ম্যাচ খেলবেন না ট্রাভিস হেড। টি-20 দল ছেড়ে এখন অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি। এর আগে মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ সহ আরও অনেকেই অ্যাশেজের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটে যোগ দিয়েছেন। ক্রিকেট আঙ্গনে এখন অ্যাশেজের উত্তাপ। মর্যাদাপূর্ণ এই সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। গত 4 আসরে শিরোপা হাতছাড়া করা ইংল্যান্ডের লক্ষ্য ট্রফি জয়ের। এদিকে ঘরের মাঠে টানা 5 বারের মতো শিরোপা নিজেদের কাছে রেখে দেওয়ার পরিকল্পনা আছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী ভারতের বিপক্ষে সাদা বলে সিরিজ খেলছে অজিরা। তবে ভারত সিরিজ থেকে অ্যাশেজ নিয়ে বেশ সিরিয়াস আসমান তাগরের দেশটি। ঘরের মাঠে ইংল্যান্ডকে যে কোনো মূল্যে হারাতে চায় অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান সিরিজের চেয়ে অ্যাশেজ নিয়েই বেশি মনোযোগ অজি ক্রিকেটারদের। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে শেষ দুটি টি-20 ম্যাচ খেলবেন না ট্রাভিস হেড। টি-20 দল ছেড়ে এখন অস্ট্রেলিয়ান ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে খেলবেন তিনি। লাল বলে সবশেষ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছেন হেড। সাদা বলের ক্রিকেটে নেই সম্প্রতি ভালো ফর্মে। ভারতের বিপক্ষে সর্বোচ্চ 29 রান করেন তিনি। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের বাকি ম্যাচ কিংবা অ্যাশেজের প্রস্তুতি নিতে ঘরোয়া লিগে ফিরে যাবেন, এমন দুটি পথই খোলা ছিল হেডের সামনে। তবে লাল বলের প্রস্তুতিকেই বেছে নিয়েছেন হেড। সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফির আগেও শেফিল্ড শিল্ডে একটি ম্যাচ খেলেন তিনি। অ্যাশেজে অজিদের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ এই ব্যাটারের। ব্যাটিংয়ে 5 নম্বরে অস্ট্রেলিয়ার ভরসা ট্রাভিস। শুধু হেডই নয়, এর আগে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও মার্নাস লাবুশেনও অ্যাশেজের প্রস্তুতি নিতে ঘরোয়া ক্রিকেটে যোগ দেন। পার্থে সিরিজের প্রথম ম্যাচের একাদশের ক্রিকেটারদের সবাইকে শেফিল্ড শিল্ডের 4র্থ রাউন্ডে দেখা যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। টানা 13 ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। স্লাভিয়া প্রাগের বিপক্ষে লড়বে গানার্স। এই ম্যাচের আগে লম্বা ইনজুরি তালিকা চিন্তার কারণ হলেও সাম্প্রতিক ছন্দ কথা বলছে আর্তেতার দলের পক্ষেই। স্লাভিয়ার ঘরের মাঠে ম্যাচ শুরু মঙ্গলবার রাত 12:15টায়। স্বপ্নের মতো একটা সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গেল 2 মৌসুমে লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়েও শিরোপার রেসে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আর ট্রফি জেতা হয়নি গানারদের। 10ম রাউন্ডের পর এবার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। সঙ্গে আছে চ্যাম্পিয়ন্স লিগের দারুণ পারফরমেন্সের সুখস্মৃতি। সাম্প্রতিক ছন্দে রীতিমতো উড়ছে আর্সেনাল। ইপিএলে ভালো ছন্দে থাকা গানারদের সামনে এবার ইউসিএল মিশন। সেই মিশনের আগে দলের ছন্দ ভালো থাকলেও চিন্তার কারণ আছে আর্সেনালের। টানা 3 ম্যাচ জয়ের পর এবার 4র্থ ম্যাচে মাঠে নামার আগে ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে গানার্স শিবির। দলের গুরুত্বপূর্ণ সব ফুটবলারদের ইনজুরি এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটার জন্য। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ওডেগার্ড, কাই হাভার্টস, গ্যাব্রিয়েল জেসুস, মাদুয়েকে। এই ম্যাচে ভরসার প্রতীক ইউকেরেস, মার্তিনেল্লি, আরজাবালাকে পাওয়া নিয়ে আছে সন্দেহ। আর লাল কার্ডের জন্য মাঠে পাওয়া যাবে না জুবিমেন্ডিকে। ইনজুরি কনসার্ন থাকলেও প্রতিপক্ষ খুব একটা শক্তিশালী না হওয়ায় জয়ের ব্যাপারে খুব একটা চিন্তিত নন মিকেল আর্তেতা। স্লাভিয়া প্রাগের বিপক্ষে শক্ত রক্ষণ গড়েই মাঠে নামার পরিকল্পনা করছেন। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা আর্তেতার। সাকা, ট্রসার্ড, গ্যাব্রিয়েল, টিম্বারদের ওপরই ভরসা কোচের। তবে এই ম্যাচের আগে চিন্তায় আছে স্লাভিয়া প্রাগ। লম্বা ইনজুরি তালিকা দলটার বড় চিন্তার কারণ। আর চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত খেলা 3 ম্যাচে জয়ের দেখা পায়নি দলটা। নিজেদের ঘরের ম্যাচ মাঠে গড়ানোয় সেই সুযোগ কাজে লাগিয়ে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাইবে স্লাভিয়া প্রাগ। তবে সাম্প্রতিক ছন্দ, অতীত পরিসংখ্যান সবকিছুতেই স্লাভিয়ার ধরা ছোঁয়ার বাইরে আর্সেনাল। এখন পর্যন্ত 2 দলের 2 বারের দেখায় জয়হীন স্লাভিয়া আর 1 জয়ে এগিয়ে গানার্স।
তবে এই ম্যাচের আগে টানা 12 ম্যাচ অপরাজিত আর্সেনাল, যার মধ্যে 11টিতে পূর্ণ পয়েন্ট তুলে নেয় গানার্স, আর একটি ম্যাচে ড্র করে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। তাই কম শক্তির স্লাভিয়ার বিপক্ষে সব দিক থেকে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্সেনাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। যত যাই হোক, লিভারপুলের প্রতি কখনোই ভালোবাসা কমবে না রিয়াল মাদ্রিদ ফুটবলার আলেকজান্ডার আর্নল্ডের। চ্যাম্পিয়ন্স লিগে অলরেডদের বিপক্ষে মাঠে নামার আগে এভাবেই সাবেক ক্লাব নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তবে প্রিমিয়ার লিগ থেকে লা লিগাকেই এগিয়ে রাখছেন এই ইংলিশ মিডফিল্ডার। অলওয়াইটদের সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন বলে জানান আর্নল্ড। বেশ হাকডাক দিয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেও ইনজুরির কারণে নতুন অধ্যায়ের শুরুটা রাঙাতে পারেনি আলেকজান্ডার আর্নল্ড। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মাসে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ইনজুরি কাটিয়ে আবারও ফিরেছেন রিয়াল মাদ্রিদ শিবিরে। ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন আর্নল্ড। এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন এই ডিফেন্ডার। আবারও ফিরছেন অ্যানফিল্ডে, তবে এবার প্রতিপক্ষ হয়েই অলরেড দুর্গে দেখা যাবে তাকে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান দল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ সামনে রেখে আলোচনায় এই ইংলিশ ফুটবলার। বহুল আলোচিত সেই ম্যাচের আগে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বর্তমান ও সাবেক লিগের পার্থক্য নিয়েও কথা বলেন এই ইংলিশ ডিফেন্ডার। লা লিগাকে প্রিমিয়ার লিগ থেকে টেকনিক্যাল ভাবে এগিয়ে রাখবো, এটা তেমন একটা পরিবর্তনশীল নয়। এখানে অনেক সেরা মানের খেলোয়াড়ের বিপক্ষে লড়তে হয়। সত্যি বলবো, টেকনিক্যাল বিষয়গুলো এখানে অনেক এগিয়ে থাকবে। রিয়াল মাদ্রিদে থাকতে পারাটা আনন্দের, আমিও এখন দলের অংশ হিসেবে মনে করছি। প্রতিপক্ষ লিভারপুল বর্তমানে বেশ বেকায়দায় রয়েছে। সব টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ 8 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে অলরেড। তবে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়া সহজভাবে নিচ্ছেন না আর্নল্ড। লিভারপুলের ঘরের মাঠে তাদের সমীহ করেই মাঠে নামতে হবে মাদ্রিদিস্তাদের। এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। অ্যানফিল্ডের পরিবেশ ও দর্শকদের সমর্থন ম্যাচটাকে অনেক বেশি কঠিন করে তুলবে। যদিও তারা সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই, তবুও ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল। আমাদের দলও তাদের সমীহ করছে। কেউ ভাবছে না এটা সহজ একটা ম্যাচ হবে। এবার নতুন করে অম্লমধুর সমস্যায় ভুগছেন আলেকজান্ডার। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফেরা আর্নল্ড পুরোপুরি ফিট থাকলে লিভারপুলের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তবে অস্বস্তিতে থাকলে খেলতে পারেন ভালভার্দে, তখন বদলি হিসেবে নামতে পারেন এই ইংলিশ। অ্যানফিল্ডে বেড়ে ওঠা আর্নল্ড এবার প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে, তাই সমর্থকদের যে কোনো প্রতিক্রিয়া মেনে নিতে রাজি তিনি। আমাকে কিভাবে গ্রহণ করবে সেটা ভক্তদের সিদ্ধান্ত। এই ক্লাবের প্রতি কখনোই ভালোবাসা কমবে না, সবসময় ক্লাবটির সমর্থক হয়ে থাকব। যাই হোক না কেন, লিভারপুলের প্রতি আমার অনুভূতি পরিবর্তন হবে না। সেখানে জীবনের অনেক ভালো কিছু স্মৃতি রয়েছে যা কখনোই ভুলতে পারবো না। দর্শকরা আমাকে যেভাবেই গ্রহণ করবে তাতে সেই অনুভূতি অপরিবর্তিত থাকবে। মাত্র 6 বছরে লিভারপুলের একাডেমিতে যোগ দেন আর্নল্ড। ক্লাবের বয়সভিত্তিক দলের পর মূল পর্বে খেলেন 2016 সালে। লিভারপুলের হয়ে জিতেছেন 2টি প্রিমিয়ার লিগ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ সহ মোট 8টি শিরোপা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের ক্রীড়াঙ্গন কলুষিত করল একটি অসাধু চক্র। হাঁক ডাক দিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করে কোটি টাকা নিয়ে পালালো আয়োজকরা। ম্যাচ খেলতে না গেলেও ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগের 32 বিদেশি ক্রিকেটারের তালিকায় ছিলেন সাকিব আল হাসানও। তবে মাঠে নেমেছিলেন ক্রিস গেইল ও থিসারা পেরেরার মতো তারকারা। ক্রিকেটার ও আম্পায়ার থেকে শুরু করে ড্রাইভার কিংবা বাবুর্চি কাউকে এই প্রতিশ্রুত অর্থ পরিশোধ করা হয়নি। বিল না পেয়ে লোকাল প্লেয়ারদের নাকি হোটেলে আটকে রাখা হয়েছে। ক্রিকেট জেন্টলম্যানস গেম। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের ভাষায় ক্রিকেট সবার খেলা। এই সার্বজনীন কথাটারই হয়তো ভিন্ন অর্থ বের করেছেন কিছু অসাধু ভারতীয়। নিয়ম কানুনের তোয়াক্কা না করে ভদ্রতা জলাঞ্জলি দিয়ে একেবারে নিজেদের মন মর্জি মতো একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল তারা। নাম দিয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ বা IHPL। বিরাট আয়োজনের আশা দেখিয়ে আবার টাকা পয়সা নিয়ে পালিয়েও গেছে লিগের আয়োজকরা। সবচেয়ে বিশ্রী যে ব্যাপারটা হয়েছে, এমন একটা ইভেন্টের নাম লিখিয়ে ছিলেন বিশ্বের নামি দামি ক্রিকেটাররা, যার মধ্যে ছিলেন সাকিব আল হাসানও।
অপার সৌন্দর্য বেষ্টিত এক স্থান কাশ্মীর, অনেকেই ডাকেন হেভেন অন আর্থ নামে। জম্মু কাশ্মীর বেসড টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ রেখে সে অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছিল আয়োজকরা। গেল 25 অক্টোবর বেশ হাঁক ডাক দিয়ে লিগ উদ্বোধন করা হয়। শ্রীনগরের বাক্সি স্টেডিয়ামে ওই অনুষ্ঠান ঘিরে দর্শক আগ্রহও ছিল তুঙ্গে। 8 দলের টুর্নামেন্টের ঘোষণা দিয়েছিল IHPL কর্তৃপক্ষ। এমনকি 32 জন বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়, যাদের মধ্যে সাকিব ছাড়াও ছিলেন ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও মঈন আলীর মতো তারকা। মাঠেও নেমেছিলেন কেউ কেউ। 3 ম্যাচ খেলেছেন গেইল, 1টি খেলেছেন থিসারা পেরেরা। তবে শুরু থেকেই সন্দেহ জাগা নিয়ে অনেক কিছু ছিল। বাক্সি স্টেডিয়াম মূলত ফুটবল আর সরকারি নানা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। সেখানেই ক্রিকেটের এত বড় আয়োজন নিয়ে সুনির্দিষ্ট কোনো প্ল্যানই ছিল না। টেকনিক্যাল জটিলতার দোহাই দিয়ে একাধিক ম্যাচ বাতিল করা হয়। চুক্তিতে স্বচ্ছতা না থাকা, পেমেন্ট পরিশোধ না করা, এমন সব অভিযোগে বেশ কিছু লোকাল ক্রিকেটার নাম প্রত্যাহারও করেন। প্লেয়াররা মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় 1 ও 2 নভেম্বরের ম্যাচ বাতিল করতে বাধ্য হয় IHPL আয়োজকরা। জম্মু কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের সরকারি কর্মকর্তারা ফি নিয়ে স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিলেও এখন দায় এড়াতে চাইছে। শ্রীনগরের রাজবাগে একটি হোটেলে 100 রুম বুক করা হলেও অর্থ পরিশোধ করা হয়নি। হোটেল কর্তৃপক্ষ নাকি প্লেয়ারদের বেরও হতে দিচ্ছে না। আম্পায়ার, ড্রাইভার, ক্যাটারিং সার্ভিস সবকিছু মিলিয়ে 80 লাখ রুপির বেশি দেনা রেখে পালিয়েছে প্রতারক চক্র। রোববার রাত থেকেই ফোন বন্ধ তাদের। জম্মু কাশ্মীরের লোকাল এক ক্রিকেটার এই টুর্নামেন্টের প্রচারণায় বড় ভূমিকা রেখেছেন, অথচ তাকে নাকি চেনেই না ভারতীয় বোর্ড আর জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। ঢাকঢোল পিটিয়ে পর্দা উঠলেও শেষ পর্যন্ত আর্থিকভাবে ও সার্বিক আয়োজনে রীতিমতো কলঙ্কজনক এক অধ্যায় হয়ে রইল IHPL। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি, এই স্লোগানে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে অংশগ্রহণ করেন রাঙামাটি সদরের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত এমন আয়োজন করার দাবি প্রতিযোগীদের। পাহাড়ের সম্প্রীতি রক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। তখনও ঘুমের রাজ্যে পাহাড়ের বেশিরভাগ মানুষ কাক ডাকা সেই ভোরে পৌর চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবার উদ্দেশ্য সম্প্রীতি ম্যারাথনে অংশ নেয়া। বাঁশির সঙ্গে ছুটে চলেন এক ঝাঁক কিশোর কিশোরী। নীরব শহরের আঁকাবাঁকা পথে ছুটে চলা এসব প্রতিযোগীদের গন্তব্য মারি স্টেডিয়াম। পাড়ি দিয়েছেন প্রায় 4 কিলোমিটার পথ। প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করে রাঙামাটি জেলা পুলিশ। পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় ও সম্প্রীতি বজায় রাখতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজনের দাবিও জানিয়েছেন তারা। ভবিষ্যতে যদি আমি আরো এগিয়ে যেতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো। সবার একটা আকর্ষণ ছিল আমরাই জিতবো, এরকম খেলা যদি আরো হয় তাহলে আমরা আরো জানতে পারবো আমাদের যে কি অ্যাবিলিটি আছে ওগুলো আমরা ভালো করে আরো জানতে পারবো। পাহাড়ের সম্প্রীতি রক্ষায় এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সম্প্রীতি আমাদের ক্রমান্বয়ে বাড়বে, আমরা আরো ক্রমান্বয়ে এই ধারাগুলোকে অব্যাহত রাখবো। সম্প্রীতি ম্যারাথনে রাঙামাটি শহরের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সময় সংবাদ, রাঙামাটি। শুরু হলো অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট 2025-এর খেলা। আঞ্চলিক পর্যায়ে জোন 2 এর খেলা শুরু হলো ময়মনসিংহে। কোটি টাকার নারী হকি টুর্নামেন্ট এবার খেলা মাঠে গড়াবে 4টি জোনে, যার মধ্যে ময়মনসিংহ জোন দিয়ে শুরু হলো টুর্নামেন্ট। প্রথম দিনে জয় পেয়েছে নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা। প্রথম ম্যাচে ময়মনসিংহকে 8-0 গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা। আর এক ম্যাচে নেত্রকোনাকে 3-0 গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলা। ময়মনসিংহ জোনে খেলছে 5টি জেলা দল। 2 পর্বের এই টুর্নামেন্টে প্রতি জোনের চ্যাম্পিয়ন দল এবং বিকেএসপি নিয়ে ডিসেম্বরের শেষের দিকে হবে চূড়ান্ত পর্ব। তৃণমূল পর্যায়ে হকিতে নারীদের সম্পৃক্ত করা এবং নতুন প্রতিভা তুলে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা প্রশাসন, হকি ফেডারেশন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা।
নতুন কার্যালয়ের উদ্বোধন করা হলো বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। লেখনের মাধ্যমে দেশের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে এখন আধুনিকতার ছোঁয়া। তারই অংশ হিসেবে উদ্বোধন করা হলো নতুন কার্যালয়, যেখানে বাড়ছে কাজ করার পরিধি। লেখার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিএসপিএতে আছে খেলাধুলার ব্যবস্থাও। শুধু লেখনের মাধ্যমে নয়, খেলাধুলার মাধ্যমেও বিভিন্ন ফেডারেশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এছাড়াও বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার সহ গণমাধ্যম কর্মীদের জন্য নানা বিষয়ে কর্মশালার আয়োজন করে থাকে বিএসপিএ। বিএসপিএর কাজটা কিন্তু খালি আজকের না, ভবিষ্যতে একটা মিউজিয়াম আকারেও আমাদেরকে একটা জায়গা করে দিয়েছে। আজকে আমি বিএসপি এর অফিস উদ্বোধনে এসেছি। আমি বিশ্বাস করি আগামীতে বিএসপি এর নেতৃত্বে বাংলাদেশ একটা স্পোর্টস মিউজিয়ামও আমি আগে দেখতে পারবো আগামীতে। এটা হবে আমাদের সুচেষ্টা। আমাদের অফিসটা আপনাদের হাতে আমরা লিস্ট দিলাম, আপনারা দেখে রাখবেন। আমাদেরকে মাঝে মাঝে আসার সুযোগ করে দিন। আমরা আমাদের আগের স্মৃতিগুলো আবার একসাথে রোমন্থন করব। আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাদেরকে আবারও এখানে ডাকার জন্য আপনাদের সকলের ধন্যবাদ জানাচ্ছি। লেটস হ্যাভ এ গ্রেট জার্নি বিটুইন ক্রিকেট, স্পোর্টস অ্যান্ড বিএসপি। ক্রীড়া সাংবাদিকরা, তাদেরকে বাদ দিয়ে স্পোর্টস বিকশিত হতে পারে না। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, এদের পরেই ক্রীড়া সাংবাদিকের একটা ব্যাপক ভূমিকা আছে। আপনাদের পর্যবেক্ষণ, আপনাদের সমালোচনা আমাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছে, আমাদের ভুল ত্রুটিগুলো সামলে নিতে সহযোগিতা করছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএসপি এর যারা সদস্যবৃন্দ আছেন এবং বাংলাদেশের সকল ক্রীড়া সাংবাদিকবৃন্দ তাদের এই পবিত্র দায়িত্বটা, তাদের উপরে অর্পিত জাতীয় দায়িত্ব নিশ্চয়ই সুষ্ঠুভাবে পালন করবেন। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক সিদ্ধান্ত বিসিবির, নারী ক্রিকেটারদের বেতন বাড়ল ৩৫%। ক্রিকেট অপারেশনসের উপর হচ্ছে না কোনো ছায়া কমিটি, গুজব বলে উড়িয়ে দিলেন পাইলট। দেশের ক্রিকেটের স্বার্থে বোর্ডের সাবেক ক্রিকেটারদের নজরদারিতে থাকবে জাতীয় দল। এবং ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও অগোছালো জাতীয় ফুটবল দল। লাখ টাকার ক্যাম্পেইনে হেড কোচ, এখনো যোগ দেননি বসুন্ধরার ফুটবলাররা। এই ছিল খেলার সময়ে। এবার প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ তাজিন আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।